গল্প মুটুসি। লেখনীতে ঋতেশিনী মহাবিশ। পর্ব 12। তরণীদ্বয় চলে গেলে বীর সাফওয়ানকে জিজ্ঞাসা করল, ওরা কে চাচ্চু? সাফওয়ান দীর্ঘ হেসে বলল, ওরা তোমার বড় বোন বাবা, আর আমার সুন্দরী দুইটা রাজকন্যা। এখানে এসে বসেছে পর্যন্ত নিজের প্রতি তরুণীদের দৃষ্টি সাফওয়ানের নজর এড়ায়নি। এখানে যে তারা বীরের অছিল্লায় দিয়ে এসেছে কেবল তার সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট নেওয়ার জন্য, তাও তার বুঝতে বাকি নেই। এরপর ধাপে ধাপে কি হতে পারে সে সম্পর্কেও সে বেশি জানে। কিন্তু সাফওয়ান এই ফাঁদে পা দেওয়ার মতো পাত্র নয়। কলেজ জীবনে দুটো প্রেম করেই তার এই জীবন জিন্দাগিরে প্রেম করার শখ মিটে গেছে। এখন মেয়ে মানুষ মানেই তার কাছে যেন একরকম খসখসে খেসপাসরা বা চুলকানের কেবল অস্বস্তিই বাড়ে। ডাক্তার দ্রুত হাতে প্রেসক্রিপশন লিখতে লিখতে সামনে বসে থাকা বোরাককে বললেন, বাচ্চা কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়বে। ওষুধ আর ইনজেকশনের প্রভাবে ঘুম থেকে উঠলেই ব্যথা একেবারেই সেরে যাবে আশা করছি। আর ওষুধ লিখে দিচ্ছি, নিয়ম অনুযায়ী খাওয়াবেন সেগুলো। প্রেসক্রিপশনের কাগজটা বোরাকের দিয়ে এগিয়ে দিল, তার হাতে নিল। ডাক্তারকে ধন্যবাদ জানিয়ে কেবিনে ফিরে এলো সে। মুটুসির কোলে ঘুমে টুলুমুলু করছে চড়ুই। বোরাক এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে বলল, ওকে আমাকে দিন। মুটুসি কোনো আপত্তি করল না, চড়ুইকে বোরাকের কোলে এগিয়ে দিল। বোরাক তার পরনের জ্যাকেটটা জিপারের মাঝে চড়ুইকে নিয়ে তার দুই প্রান্ত দিয়ে আলতো করেও ছোট্ট শরীরটা ঢেকে নিল। চড়ুই বোরাকের প্রশান্ত কাঁধে মাথায় এলিয়ে দিয়ে বুক বুজে নিল। ওষুধের প্রভাবে এখন সে ঘুমিয়ে যাবে নিশ্চিত। মুটুসি এতক্ষণে খেয়াল করল মানুষটা একটু বেশি লম্বা আর বলিষ্ঠ, এক কথায় বিশাল দেহের মানুষ। সে একটা মেয়ে হিসেবে স্বাভাবিক লম্বা হয়েও লোকটার কাঁধ বরাবর। হাঁটতে হাঁটতে মুটুসি জিজ্ঞাসা করল, ডক্টর তখন ডেকে নিয়ে কি বলবেন? তেমন কিছু না, প্রেসক্রিপশন লিখলেন আর বললেন এখন চড়ুই পাখি ঘুমাবে, ঘুম থেকে উঠলেই ব্যথা সম্পূর্ণ সেরে যাবে। বোরাকের পেছনে পেছনে চেম্বার থেকে বেরিয়ে এলো মুটুসি। ওদের বেরিয়ে আসতে দেখে বীর আর সাফওয়ান উঠে এগিয়ে গেল। কাছাকাছি আসতেই তাড়াতাড়ি করে বীর চঞ্চল কণ্ঠে জিজ্ঞাসা করল, পাপা, চড়ুই পাখির কষ্ট কমেছে? হ্যাঁ বাবা, কমেছে। কথা বলে না, চড়ুই এখন ঘুমাচ্ছে। আচ্ছা। বীর ঠোঁট চুপিয়ে চুপ করে গেল। মুটুসি মুচকি হেসে বীরের মাথায় হাত বুলিয়ে দিয়ে ওর হাত ধরে লিফটের দিকে হাঁটতে লাগলো। পিছু পিছু হাঁটতে থাকা সাফওয়ানের মস্তিষ্ক তার সামনে দুটো সুন্দরীতম দৃশ্যটাকে কিছু মুহূর্তের জন্য নিজের মতো করে কল্পনা করতে লাগলো। বোরাকের কোলে ঘুমন্ত চড়ুই, মুটুসির হাতে বীরের হাত। খুব শান্ত শক্ত করে ছোট্ট হাতটা ধরে বোরাকের পিছু পিছু এগিয়ে যাচ্ছে সে। সাফওয়ানের দৃষ্টি এড়ালে থেকে এই দৃশ্যটা ফ্রেমে বন্দি করল সে। নির্দ্বিধায় একটা ছোট্ট সুখী পরিবারের ইঙ্গিত দেবে। লিফটের ভেতর পা রাখতেই ঘোর কেটে গেল সাফওয়ানের। সঙ্গে সঙ্গে নিজের ভাবনাকে সংকেত করবার মনে মনে আস্তাগফিরুল্লাহ জপে নিল। বীরের মা তার জীবনে উপস্থিত না থাকলেও চড়ুইয়ের বাবা তো আছে, এমন কল্পনা মনের আনাও পাপা। নিচে এসে হসপিটালের সামনে ফার্মেসি থেকে প্রেসক্রিপশনের ওষুধগুলো কিনে নিল মুটুসি। ইতিমধ্যেই বোরাক বুঝে গিয়েছে মুটুসির সাথে বাইক কিংবা গাড়ি কিছুই নেই। তাই সে জিজ্ঞাসা করল, আপনি এখন কোথায় যাবেন? মানে বাসা কোন দিকে?
মোটসি ওষুধগুলো ব্যাগে ঠুকাতে ঠুকাতে বলল, জাদুঘরের মোড় সবজিপাড়া। সাফওয়ান বলল, তাহলে তো ভালোই, আমরাও ওই দিক দিয়েই যাব এখন। আমাদের সাথেই যেতে পারবেন আপু। মোটসি বিনয়ের সাথে মাথা নাড়ল। না, এমনিতেই অনেক করেছেন ভাইয়া, অনেক কৃতজ্ঞ আমি। আর বেজালে ফেলাতে চাই না আপনাদের। আমি একটা রিক্সা নিয়ে চলে যাব। বোরাক বলল, ঘুমন্ত বাচ্চাটাকে নিয়ে রিক্সায় একা কিভাবে যাবেন? আমাদের সাথেই চলুন। মোটসির অনিচ্ছা থাকলেও না করার সুযোগ রইল না। এতক্ষণ মানুষগুলো অনেক সাহায্য করেছে, শেষ দিকে এসে এভাবে না করলে বিষয়টা খারাপ দেখাবে, অহংকারী ভাবতে পারে। সাফওয়ান ড্রাইভ করছে, পাশে ঘুমন্ত চড়ুইকে নিয়ে বসেছে বোরাক, ব্যাক সিটে বীরকে নিয়ে মোটসি। বীর দুই হাতে থাকা মোটসির চিকন কোমর জড়িয়ে ধরে বুকের কাছটায় মাথা ঠেকিয়ে আরামসে বসে আছে। মোটসি ওর গায়ের চাদরটা এক প্রান্ত দিয়ে বীরকে ঢেকে নিজের সাথে জড়িয়ে আছে, কিছুটা অন্যমনস্ক হয়ে মাঝে মাঝে ওর মাথায় পিঠে হাত বুলিয়ে দিচ্ছে। বোরাক বাম হাতের বাজে মাথা রেখে ঘুমিয়ে আছে চড়ুই। ওর লাজুক মুখবয়ে এক অপরথিক মায়া, যে মায়া কোনো শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। একজন বাবা ছাড়া অন্য কেউ হয়তো এই অনুভব গভীরতা পুরোপুরি বুঝতে পারবে না। কিছু অনুভব কেবল পিতৃত্বের কাছে সীমাবদ্ধ থাকে। বোরাক চড়ুইয়ের শান্ত মুখটা থেকে দৃষ্টি সরিয়ে সামনের রাস্তার দিকে তাকালো। গাড়ি চলন্ত। গাড়ির ভেতরে পরিবেশ গুমট শান্তশিস্তর, কিন্তু বোরাকের মনের স্থিরতা যেন টলে গেলে মুহূর্তেই। কোনোরূপ পূর্ব পরিকল্পনা কিংবা উদ্দেশ্য ছাড়াই একেবারে হঠাৎই তার চোখ গেল রিয়ার ভিউ মিররের দিকে। ভিউ মিররের মোটসি স্পষ্ট মুখচ্ছবি ভেসে উঠছে। বোরাক ইচ্ছে করেই চোখ সরালো না, বরং সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই প্রতিচ্ছবিটার মাঝে কিছু একটা মিলিয়ে দেখার প্রচেষ্টা চালালো। হ্যাঁ, সেই দিন রাস্তায় সেই পথচারীদের করা মন্তব্যটা যে এতটুকুই অতিরঞ্জিত ছিল না, সেটা বোরাক এই মর্মে ভালোই উপলব্ধি করছে। মেয়েটা সুন্দরী, তাতে সন্দেহ নেই, তবে ঠিক কোনো না কোনো কারণেই মন তাকে এই তকমাটি সেঁটে দিচ্ছে, তা নির্দিষ্ট করে বলা দুষ্কর। কেননা সৌন্দর্যের সংখ্যা তো কোনো নির্দিষ্ট কাঠামোতেই সীমাবদ্ধ নয়। এই মুহূর্তে সন্তানের দুশ্চিন্তা রমণীর সুন্দর মুখখানা কিছুটা মলিন। অশ্রু শুকিয়ে ঘন পাপড়িগুলো একে অপরের সাথে লেগে গোটা গোটা হয়ে আছে। চোখের নিচে ক্লান্তির অল্প কালচে আভা, দৃষ্টির ভাবনশীল, অথচ মাতৃত্বের নিবিড় উদ্যোগে এই ছোট্ট ছোট্ট চিহ্নগুলোতেই তার চেহারায় এক অনন্য লাবণ্য ঢেলে দিয়েছে যেন। তবে বোরাকের একটু বিশেষভাবে বিশ্লেষণ করার মতো একটা জিনিস মনে হলো। মেয়েটার উপরে ঠোঁটটা অদ্ভুত সুন্দরভাবে গোটানো, তার ফিল্টাম অর্থাৎ নাক এবং উপরে ঠোঁটের মাঝখানের খাঁজটা একটু বেশিই সুন্দর। পরক্ষণেই একেবারে হুট করে দৃষ্টির উপর নিয়ন্ত্রণ ফিরে এলো বোরাক। নিজেই নিজের কাছে লজ্জিত হলো। দ্রুত দৃষ্টি সরিয়ে নিল সে। এমন না যে তার দৃষ্টি কলুষিত ছিল, তবে এভাবে একটা মেয়েকে তার অগাচরে খুঁটিয়ে দেখা চরম অভদ্রতা। তা উপলব্ধি করতেই নিজের করা কাণ্ডের প্রতি অসন্তোষ হলো বোরাক। মোট কথা এমন আচরণ তার সাথে যায় না, যার ওপর সে রমণী একজন মা, কারোর স্ত্রী। ভেতরে একটা অপ্রস্তুত বোধ
হতে লাগলো বোরাকের। নিজেকে স্বাভাবিক করতে ফের মাথা নামিয়ে কোলের শিশুটার নিষ্পাপ মুখে স্নেহ নিজেকে সঁপে দিল সে। এতক্ষণ যাবৎ মুটুসি কোমল বুকে বেশ চুপচাপই ছিল বীর, কিন্তু হুট করেই কি মনে হতেই সে মাথা তুলে মুটুসির দিকে তাকালো। নিষ্পাপ চোখে প্রশ্ন করল, চড়ুই পাখি, মাম্মা আন্টি, ডক্টর আঙ্কেল চড়ুই পাখিকে সুই ফুটিয়ে দিয়েছিল? জানালার বাহিরে নির্জনতায় ডুবে থাকা মুটুসি বীরের কণ্ঠস্বর শুনে ফিরে পেল। সে মাথা গড়িয়ে বীরের দিকে তাকালো, তারপর মুচকি হেসে ওর মাথার চুলগুলো আলতো করে এলোমেলো করে দিয়ে বলল, হ্যাঁ বীর সোনা, ডক্টর আঙ্কেল চড়ুইকে সুই দিয়েছিল। চড়ুই পাখি ব্যথা পায়নি? আমার তো অনেক ব্যথা লাগে। পেয়েছিল, চড়ুই পাখিও খুব ব্যথা পেয়েছিল। কান্না করেছিল? হ্যাঁ, কান্নাও করেছিল। বীরসন্না কান্না করে না সুই দিলে? করে তো, সুই দিলে আমার অনেক কান্না পায়। ইস, নিষ্পাপ মনে কি সরল সরল কথা। মুটুসি আবারও মিষ্টি হেসে ঠোঁট নামিয়ে ও নরম গালে একটা চুমু এঁকে দিল। বীরের যেন তাতেই মন ভরল না। সে মাথাটা বাঁকা করে অপর গালটাও এগিয়ে দিল মুটুসির দিকে। মুটুসি সেই গালটা আলতো করে টেনে নিয়ে সেখানেও আরেকটি চুমু খেল। সাফওয়ান গাড়ির গতি কিছুটা কমিয়ে নিয়ে জিজ্ঞাসা করল, আপু, ডানের রাস্তায় নিব নাকি বাঁয়ে? মুটুসি বলল, বাঁয়ে, মোড় দিয়ে 2 নম্বর গলির সামনে দাঁড়াবেন। সাফওয়ান গাড়ি ঘুরিয়ে নিল। 2 নম্বর গাড়ির সামনে গিয়ে এগিয়ে দাঁড়ালেন মুটুসি বীরের আলতো করে সোজা করে বসিয়ে দিয়ে কপালে একটা চুমু দিল। বীর পিটপিট করে চেয়ে বিষণ্ণ মুখে জিজ্ঞাসা করল, চড়ুই পাখিকে নিয়ে তুমি এখন চলে যাবে চড়ুই পাখির মাম্মা আন্টি? মুটুসি হাসল, হ্যাঁ বাবা, এখন চলে যেতে হবে, আবার পরে দেখা হবে। পরে আবার কবে? চড়ুই পাখি যদি সুস্থ হয় কালকে যেতে পারে। তাহলে কালকেই দেখা হবে। চড়ুই পাখি সুস্থ হয়ে যাবে। মুটুসি প্রশান্তিময় হেসে আবারও একবার বুকে টেনে নিল ওকে। ইনশাল্লাহ বাবা, বাচ্চার এত নিষ্পাপ হয় কেন? মুটুসি গাড়ি থেকে নেমে দাঁড়ালো। হাত বাড়িয়ে বোরাকের কোল থেকে ঘুমন্ত চড়ুইকে নিজের করে নিয়ে নিল। সাথে সাথে চড়ুইয়ের শরীর যেন ব্ল্যাক কফির মতো পোড়া পোড়া খুবই তীক্ষ্ণ একটা ঘ্রাণ এসে লাগলো মুটুসির নাকে। এটা হয়তো লোকটার শরীরের পারফিউমের ফ্লেভার। বীরের শরীর থেকেও মৃদু পাওয়া যাচ্ছিল, তবে ঘ্রাণটা বেশ, সাথে অদ্ভুত রকমের নেশালো। মুটুসি অবচেতনভাবে নিঃশ্বাসের সাথে ঘ্রাণটা টেনে নিল। বাহিরে ভালোই ঠান্ডা পড়েছে। গায়ের চাদরটা দিয়ে চড়ুইকে ভালোভাবে ডেকে ঢুকে নিয়ে এবার বোরাকের দিকে তাকালো সে। বিনয়ী কণ্ঠে কৃতজ্ঞতার প্রকাশ করে বলল, ভাইয়া, আপনাদের সাথে কিভাবে ধন্যবাদ জানাবো সত্যিই আমার জানা নেই। বোরাক মুচকি হাসল, বলল, ইটস ওকে, আমারও সমবয়সী একটা বাচ্চা আছে, তাই আপনার পেরেশানি বুঝতে পেরেছি। তবে এবার থেকে এমন পরিস্থিতিতে একা হ্যান্ডেল করতে না যাওয়ার পরামর্শই থাকবে আমার তরফ থেকে। মুটুসি এক টুকরো মলিন হাসল। বীর গাড়ির জানালা থেকে হাত বাড়িয়ে রেখে থুতনি ঠেকিয়ে এদিকে তাকিয়ে আছে। ছোট্ট মুখটা কেমন ফ্যাকাশে হয়ে উঠেছে। আচ্ছা ঠিক আছে, মেয়ের খেয়াল রাখবেন বলে এবার বোরাক হাত বাড়িয়ে ঘুমন্ত চোরের মাথা ছুঁয়ে দিল। খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। মুটুসি পেছন ফিরে যেতে নিচ্ছিল, তখন সাফওয়ান তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে ডাকল, আপু। মুটুসি ঘুরে তাকালো, জি ভাইয়া। সাফওয়ান ইতস্তত করে বলল, আপনার নম্বরটা দেওয়া যাবে? চোরের খোঁজ নিতে পারতাম।
জি, উঠিয়ে নিন। তবে মুটুসি কিছু একটা ভেবে ওর ব্যাকআপ সিমের নাম্বারটা দিল। ধন্যবাদ আপু। দিনের আলো স্নান হয়ে আসছে, কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান শোনা যাবে। চড়ুইকে কোলে নিয়ে গলির ভেতর দিয়ে হাঁটছিল মৌ। হঠাৎ পেছন থেকে ভেসে এলো, এই যে মুটুসি। মুটুসি হাঁটা থামিয়ে বিরক্তিকর ভুরু কুঁচকালো। তার বিরক্ত হওয়ার কারণ হলো তাকে মুটুসি বলে ডাকা হয়েছে। কেবল কটূক্তি করেই তাকে এই নামে ডাকা হয়। ভোজ হওয়ার পর থেকেই মুটুসি নামটা তার ভীষণ অপছন্দের। নামের শেষে টুসিটা একান্ত আড়ষ্টা করেছে, যা তার কাছে একদমই সহ্য হয় না। বাড়ি এবং বাহিরের সব জায়গাতেই সকলেই মৌ বলে ডাকে। মৌ নামেই সে পরিচিত এবং অভ্যস্ত। কেবল সরকারি নথিপত্র আর কাগজ কলমেই মুটুসি নামটা আটকে আছে। তবে সাধ্য থাকলে সে কবেই কেটে কুটে তা মৌ করে দিত। মুটুসি একরাশ বিরক্তিত হয়ে পিছনে তাকালো। রাস্তার ধারে দোতলা বাড়িটির গেট দিয়ে হাই হিল পরে হেলে দুলে বেরিয়ে আসছে নীতি। পরনে জকমকে জর্জেট শাড়ি, ভারী মেকআপে মুখটা দেখতে ভালোই লাগছে। কাছে এসে বাঁকা হেসে সে বলল, কি খবর মুটুসি? মুটুসি জোরপূর্বক মুচকি হাসল। সামনে ভুরু উঁচিয়ে বলল, খুবই ভালো। কিছু বলবি দুর্নীতি আপু? নীতি শ্লোষের সুরে বলল, হ্যাঁ, বলতে তো অনেক কিছুই মন চায়। মেয়েকে প্র্যাকটিক্যাল কিন্ডারগার্টেন ভর্তি করেছিস মনে হয়। কনফিউশন নিয়ে করছস কেন? তোমার তো শিউরি জানার কথা, ওই স্কুলে পড়াও না তুমি? হ্যাঁ, তাই স্কুলের খরচ সম্পর্কেও বেশ ভালো করেই জানি। আর তাই তো চিন্তা হচ্ছে তোর জন্য। দেখিস পরের বছরই যেন ট্রান্সফার করাতে না হয়। মৌ এবার মৃদু হাসল। কেন করাতে হবে? তুমি আছো না। যদি কোলাতে না পারি তখন তোমার রেফারেন্সেই পড়াবো। স্কুলের টিচার হয়ে নিজের ভাগ্নির জন্য এতটুকু তো করতেই পারো। ভ্যালুলেস তো আর নয়। নাকি পার্ট টাইম কিছু করো সেখানে? হঠাৎই নীতির চোখ মুখ শক্ত হয়ে উঠল। কিছুটা ঝাঁঝালো গলায় বলল, কিসের রেফারেন্স? ওটাতে 2 টাকার সস্তা স্কুল পেয়েছিস নাকি? ওখানে কোনো রেফারেন্স চলে না। নিজের আর্থিক সামর্থ্য না থাকলে ভর্তি করালি কেন অন্যের ভরসায়? ভর্তি তো করিয়েছি নিজের ভরসাতেই, কিন্তু ছোট বোন কোলাতে না পারলে তো আর অপূর্ণ দায়িত্বটা কাঁধে নেওয়া বড় বোন হিসেবে তোমারই কর্তব্য নীতি আপু। ডিসগাস্টিং। রাগে গজগজ করতে করতে নীতি এক ঝাটকায় ঘুরে হাঁটা দিল। ছেড়ে রাখা চুলগুলো ঝাটকা খেয়ে অল্পের জন্য মুটুসির চোখ মুখ স্পর্শ করল না। মুটুসি ওর যাওয়ার পানে তাকিয়ে চোখ উল্টিয়ে বিড়বিড় করল, হাউ ডিসগাস্টিং। সত্যি কথা শোনালে গায়ে ফোসকা পড়বে। 1 বছর পর তুই নিজেই ওই স্কুলে টিকে থাকতে পারবি না কিনা আগে সেই চিন্তা কর দুর্নীতি। তারপর উল্টো ঘুরে সে হাঁটা দিল। শিকদার ম্যানশনের ড্রয়িং রুম জমজমাট। সোফার সিটগুলো কানায় কানায় পূর্ণ। সেন্টার টেবিল জুড়ে চা, কফি আর বাহারি সব স্ন্যাক্সের সমাবহার। যার যা মন চাচ্ছে তাই নিয়ে রীতিমতো কাড়াকাড়ি পড়ে গেছে। বোরাকের 2 ফুপু এবং তাদের সন্তানদের আগমনে নির্জন বাড়িটা আর লোক সমগণে ভরপুর। সোফার সিরিয়ালে বসেছে নেহা, স্নেহা, শুভ, আসাদ, নীলিমা, সাথী ও জুয়েল। জুয়েল বাদে এরা সকলেই বোরাকের ফুফাতো কাজিন। বড় ফুপু রুজিনা বেগমের 2 ছেলে আসাদ আর শুভ। অন্যদিকে ছোট্ট ফুপু লামিয়া বেগমের 2 মেয়ে নেহা, স্নেহা। আসাদ বোরাকের কাজিন হলেও তার সমবয়সী ও বন্ধু। তাদের বন্ধুমহলে আরও একজন মুখ, জুয়েল। আসাদ জুয়েল দুইজনই বিবাহিত।
আর অন্য কাজিনগুলোর তাদের জুনিয়র আনম্যারিড। তবে বলা বহু এই এখানকার সবকটাই এক একটার বিচ্ছু। এদের আবার একখান খাস নামও আছে, গোল্লাছুটের দলবল। বোরাক বীরকে কোলে নিয়ে ড্রয়িং রুমে পা রাখতেই আসাদ বলে উঠল, ওই যে আমাগো চ্যাম্পিয়ন ইজ হাজির। আসাদের কথায় উপস্থিত সকলে দরজার দিকে লক্ষ্যপাত করল। ড্রয়িং রুমে বসা এতগুলো প্রিয় এবং অপরিচিত মানুষ দেখে বীরের ফ্যাকাশে মুখটা মুহূর্তেই চকচক করে উঠল। বোরাকের কোল থেকে 2 হাত বাড়িয়ে লাফাতে লাগলো সে। শুভ সোফা থেকে বীরকে দেখেই তড়িগড়ি করে উঠে দাঁড়ালো। বীরের দিকে আসার সময় স্নেহা হাতে আধখাওয়া কুকিজটা কেড়ে নিয়ে মুখে ঢুকিয়ে দিল। তারপর সিনা টান টান করে বিজয়ী বেশে বোরাকের কাছে এসে বীরকে কাঁধে তুলে নিল। আমার শিরবির চাচ্চুর কেমন আছে? বোরাক সোফার দিকে এগিয়ে এসে ফুপিদের সালাম দিল। তারপর সবার সাথেই টুকটাক ভালো মন্দ কথা বলে বীরকে নিয়ে উপরের ঘরে চলে এলো। হাসপাতাল থেকে এসেছে তারা, জামা কাপড় ছেড়ে আগে ফ্রেশ হওয়ার দরকার। বিকেলের সেই বাড়ি নিস্তব্ধতায় ডুবেছিল, এখন তা একেবারে হই হুল্লোড়ে মেতে উঠেছে। আশা রান্না বাড়ায় তোড়জোড় শুরু করে দিয়েছে। তার সাথে হাত লাগিয়েছে নীলিমা ও সাথী। রোজিনা বেগম আর লামিয়ে বেগম দুইজনই ড্রয়িং রুমে খোশ গল্পে মেতে উঠেছেন। তাদের সাথে বসে গল্প জোগাড় দিচ্ছেন সাফওয়ানের জননী মধ্যবয়স্ক বিদ্যা খুদেজা বেগম। এই পরিবারের সাথে ভদ্রমহিলার রক্তের কোনো সম্পর্ক নেই, নেই কোনো সামাজিক সম্পর্ক। বরং তার স্বামী এককালে এই বাড়ির কর্তার বিশ্বস্ত একজন কর্মচারী ছিলেন, যিনি আজ প্রায় যুগ পূর্বে মালিকের জীবন রক্ষা করাতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন। স্বামীর মৃত্যুর পরেই ভদ্রমহিলা এই বাড়ির সেবায় নিযুক্ত থেকেছেন বেশ কিছু বছর। স্বামীর এবং নিজের এত অনুগত্য দেখে আজ খুদেজা বেগম এই বাড়িরই একজন হয়ে উঠেছেন। বাড়ির সকলেই তাকে যথাযথ সম্মান দিয়ে থাকেন। তবে বর্তমানে ভদ্রমহিলার শরীরে বেশ কিছু মরণব্যাধি বাসা বেঁধেছে। তাই না চাইতেও সকল দায়িত্ব থেকে ছেড়ে দিতে স্বামীর কবরের পাশে গড়ে ওঠা ছোট্ট একটা বাড়িতে দিনরাত অসুস্থতার সাথে লড়াই করে কাটাতে হচ্ছে তাকে। আরোয়া, নেহা, স্নেহা আর শুভ আরোয়ার গড়ে মেঝেতে গোল হয়ে বসে আড্ডা পেতেছে। আর তাদের মাঝখানে কিছু খেলনা নিয়ে বসে নিজের মতো করে খেলছে বীর। মাঝে মাঝে শুভকে এটা ওটা বলছে। আছাদ বিছানায় আধশোয়া হয়ে জুয়েল কাউচাচ্ছে, আর বোরাক সোফায় বসা। উর্দুর উপর একটা ল্যাপটপ, তাতে বেশ কিছু সিসিটিভি রেকর্ড ভেসে আসছে। আজ বাড়িতে কয়েকটা সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। পূর্বে বাড়ির বাহিরে ক্যামেরা থাকলেও ভেতরে দেওয়ার প্রয়োজন হয়নি কখনো। তবে পরশু আশার বলা নানান সন্দেহভাজন কথা শুনে বোরাক বাড়ির ভেতরেও কয়েকটা ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে এবং গতকাল সব অ্যারেঞ্জমেন্ট করেও রেখেছে। আজকে দুপুরে মিস্ত্রি এসে সেগুলো সেট করে দিয়েছে। এখন সেগুলোই কার্যক্রমে বসে বসে ল্যাপটপ চেক করেছে বোরাক। চুপচাপ হাত গুটিয়ে থাকতে বিরক্ত হয়ে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করলো আসাদ। আগুন ঢেলে 3টা সিগারেট টেনে নিতে নিতে বোরাককে উদ্দেশ্য করে বলল, লাইটার কোথায় রে মামা? নেই, বোরাকের এক কথায় উত্তর। জুয়েল নিজের প্যান্টের পকেট থেকে লাইটার বের করতে করতে সাধুর কাছে রীতি রমণীর খোঁজ করছিস তুই? তারপর লাইটার আসাদের দিকে শূন্য ছুঁড়ে দিল। আসাদ তা ক্যাচ করে নিয়ে 3টা সিগারেট ধরিয়ে একটা জুয়েলকে দিল, আরেকটা বোরাকের দিকে বাড়িয়ে দিল।
বোরাক ফিরিয়ে দিল না, হাতে নিল জ্বলন্ত সিগারেটটা। তিনটা জ্বলন্ত সিগারেটের প্রভাবে কিছুক্ষণের মধ্যেই ঘরটা মৃদু ধোঁয়া হয়ে উঠল। আসাদ দীর্ঘ সময় নিয়ে একটা বোরাকের দিকে ভাবক ভঙ্গিতে বলল, বুঝলি জুয়েল, আমারও এখন কেন জানি বিশ্বাস হইতেছে না বোরাক মামায় বিয়ার পিড়িতে বসতে নিজের মুখেই রাজি হয়েছে। জুয়েল মুখের দোহাটুকু ছেড়ে বলল, আরে হইছে হইছে, মামার এখন কি প্রয়োজন বুঝি মধুর ক্রেভিংস ভাই। আসাদ দুই দিকে মাথা নাড়ালো, না তুই যাই ক, আমার মন সায় দিতেছে না। বোরাক ঝরে কাশ তো ভাই, আসার কথা সত্যি? বিয়া টিয়া করার এক টুকরো ইচ্ছে জন্মাইছে তোর ভেতরে, নাকি হুদায় আমরা ঘোড়া দৌড়াইতাছি? এই পর্যায়ে ঠোঁট জাকিয়ে তাচ্ছিল্য হাসল বোরাক। ইচ্ছে? জেনে বুঝে নতুন করে আপদ বরণ করার ইচ্ছে নিজ থেকে কারোর জন্মায় না ভাই। আসাদ আর জুয়েল একবার চোখাচোখি করে চাপা দীর্ঘশ্বাস ছাড়ল। বোরাক আবারও বলল, সব আশার জোরাজুরি, মেয়েটাকে বোঝাতেই পারি না। এখন দেশে যাওয়া ছাড়া কোনো উপায় নেই, দেখে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। দেখি কত দূর কি গড়ায়। কিছুক্ষণ নীরবতা। জুয়েল এবার বেশ চিন্তিত হওয়ার ভান করেই বাম হাতে দাড়ি চুলকাতে চুলকাতে বোরাকের উদ্দেশ্য করে বলল, বুঝলাম, কিন্তু মামা তোর বিয়ে করার ইচ্ছাটা নাই কেন বলতো? না মানে বিয়ে তো হলো মধুর ব্যাপার সেপার, আর কোনো পুরুষ মানুষের প্রতি মধুর অভক্তি মানেই বুঝতে হবে তার সিস্টেমে গণ্ডগোল। তোরও কি তেমন কোনো ইস্যু আছে নাকি মামা? ফ্রি মাইন্ডে বলে ফেলতো দেখি, আমরা তো আছি। আসাদ একটা বালিশ ছুঁড়ে মারল জুয়েলের দিকে। দূর বেটা, কি শুরু করলি? জুয়েল বালিশটা খপ করে ক্যাচ ধরে বলল, কি শুরু করলাম? লজিক্যাল প্রশ্ন। তাহলে জিজ্ঞাত তরে কেন মধু খাওয়ানোর প্রতি তার এত বিষণ্ণতা? আসাদ আবার একটু খুকরিয়ে উঠল, তোর গোলখুশ লাজুক তোর মাথাতেই রাখ। সিস্টেমে গন্ডগোল থাকলে বীরের মতন আস্ত একটা চমচমে কি তুই ডাউনলোড করতে দিয়েছিলি নাকি বেটা? সিস্টেমে গন্ডগোল নাই, আমি শিওর। তবে একটু থামল আসাদ। বোরাক এবার নিজেই প্রশ্ন করল, তবে সিস্টেমে জং ধরতে পারে, এর চান্স আছে। ব্যবহার করা হয়নি অনেক দিন তো। আচ্ছা কতদিন হবে? আরশিনাথ চলে যাওয়ার কতদিন হচ্ছে রে জুয়েল? জুয়েল সিগারেট টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, বীরের যখন 4 মাস, হিসেব কর তাহলে পেয়ে যাবি। আসাদ ভুরু কুঁচকিয়ে ছিলিংয়ের দিকে তাকিয়ে হাতের পিঠ গুনতে থাকলো। পরক্ষণেই মাথায় হাত দিয়ে হাই করে বলল, বাপরে, প্রায় 4.5 বছর। আমার বউ 2 দিন বাপের বাড়ি গিয়ে থাকলে আমি 3 দিনের মাথায় মধুর টানে মধুর হাড়ির উঠোনে হাজির হয়ে যাই। আর তুই মামা? আচ্ছা তোর কোনো রাতের বিছানাটা ফাঁকা ফাঁকা লাগেনি? ক্রেভিংস হয়নি কিছুমিছুর? নাকি মেশিনের সাথে সাথে মাথার তারগুলো জং ধরে গেছে? এতক্ষণে সিগারেট ফুয়াতে খুব মনোযোগ সহকারে বন্ধুবান্ধবের কথা শুনছিল বোরাক। এবার নিজেও বেশ সিরিয়াস ভঙ্গিতে বলল, সব কিছুই জং, এখন সলিউশন। জুয়েল আর আসাদ মুহূর্তে দেরি না করে সম্বন্ধই বলে উঠল, সকল প্রকার গোপন সমস্যার সমাধান, জাদুকারী ফর্মুলার তৈরি কলিকাতার হার্বাল, মাত্র 1 ডোজেই ফিরে পান আপনার হারানো রাজত্ব। তারপরে তিনজনে হো হো করে হাসতে লাগলো। পুরো ঘরটা মুহূর্তেই তাদের অট্টহাসিতে মুখরিত হয়ে উঠল। ঠিক সেই দরজায় ছোট্ট ছোট্ট পায়ে শব্দ শোনা গেল। দরজার কপাট ঠেলে ঠেলে ঘরে ঢুকল বীর। পাপা, তোমরা কি করছো?
ঘরে বেশ প্রবেশ করতেই তিন বন্ধুর হাসাহাসি মুহূর্তেই থমকিয়ে গেল। সচেতন হয়ে উঠল তারা। আশা তার জুয়েল দ্রুত হাতের জ্বলন্ত সিগারেটগুলো মেঝের উপর ফেলে পা ফেলে পিষে নিভিয়ে ফেলল। বোরাকও তার হাতেরটা নিভিয়ে দ্রুত সবগুলো কুড়িয়ে নিয়ে ডাস্টবিনে ফেলে দিল। ঘরের ভেতরে ততক্ষণে হালকা ধোঁয়া ভাসছে। বীর ভেতরে 2 ধাপ আসতেই দোয়ার গন্ধে তার নাকে সুরসুরি শুরু হলো। খক খক করে কাশতে শুরু করলো সে। পাপা! বোরাকের কপালে বাজ পড়ল। বন্ধুদের একবার চোখ রাঙিয়ে দিয়ে সে দ্রুত ঘরের জানালাগুলো খুলে দিল। বারান্দার দরজাটাও খুলে দিতে যাতে বাতাস চলাচল করতে পারে। এরপর ড্রেসিং টেবিলের উপর থেকে রুম ফ্রেশনার নিয়ে পুরো রুমটায় স্প্রে করে দিল। জুয়েল ততক্ষণে গিয়ে বীরকে কোলে নিয়ে বীরের পিঠে আলতো করে চাপড় মেরে একগাল হেসে বলল, আমাদের চ্যাম্প এতক্ষণে কোথায় ছিল? বীর তার ছোট ছোট হাত দিয়ে জুয়েলের ঘাড় গড়িয়ে ধরে বলল, আমি তো শুভ চাচ্চুর সাথে খেলা করছিলাম। আসাদার জুয়েল এবার বীরের সাথে মেতে উঠল। ওর অবুঝ অবুঝ কথাগুলো তারা বেশ এনজয় করে। মনে মনে সারাদিন এই বাচ্চাটার কথা বললেও তাদের কথা ফুরাবে না। বোরাক একধানে ওদের খুনসুটির দিকে তাকিয়ে আছে। এবার কিছুটা নিজের মনে বিড়বিড় করে উঠল, না এবার ব্যান্টলি উইস আসাদ, আমি আমার বাচ্চাটাকে একটা মায়ের মতো মা উপহার দিতে পারতাম। বোরাকের আক্ষেপ জড়ানোর কণ্ঠ শুনে আসাদ আর জুয়েলের মুহূর্তে থমকিয়ে গেল। তবে সেই আক্ষেপটুকুর মাঝেই কিছুটা আশার আলো খুঁজে পেল তারা। মটুসি বিছানায় আছুয়া হয়ে আছে আর তার বুকের উপর শুয়ে আছে চড়ুই। হাত দিয়ে মটুসির জামার জিপারটা অল্প খুলেছে আবার লাগাচ্ছে। এটাই এখন তার খোলা, খুব মজা পাচ্ছে যেন। ঘুম থেকে উঠে ব্যথা তেমন নেই, ফলে আবারও তার সজাত প্রাণবন্ধ হয়ে উঠেছে মেয়েটা। একদিকে মটুসি মাথায় এখন হাজারো কথার চিন্তা ঘুরপাক খাচ্ছে। সব হিসেব এক জায়গাতেই হেসেছে, জট পাকিয়ে যাচ্ছে। বোরাককে সে পূর্বে কোথায় দেখেছিল তা এবার মনে করতে পেরেছে। তবে সেদিনের অভিজ্ঞতায় মানুষটাকে যতটা খাটাস ভেবেছিল, মানুষটা ততটাও ভালো আর দয়ালু, সাজ আর জেন্টালম্যান। সেটার চিন্তার ব্যাপার নয়। চিন্তার ব্যাপার হলো মানুষটার কণ্ঠস্বর। মনের এই বিরাট কনফিউশন ক্লিয়ার না হওয়া পর্যন্ত ওর শান্তি নেই। হুট করে মটুসির মাথায় একটা সমাধান বের হলো। যেন বুকে থাকা চড়ুইয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, চড়ুই পাখি, তোমার বীর বন্ধুর পুরো নাম তুমি জানো? চড়ুই কিছুক্ষণ চুপ করে থেকে মনে করার চেষ্টা করল, কিন্তু অত বড় নাম একবার শুনেই মনে রাখা সম্ভব নয় ওর ছোট্ট মস্তিষ্কে। শেষমেশ ঠোঁট উল্টো করে বলল, বীর বন্ধু বলেছিল, কিন্তু আমি ভুলে গেছি মাম্মা। আচ্ছা থাক, সমস্যা নেই। কিছুক্ষণ পর চড়ুই ধরপড় করে বিছানা থেকে নেমে গেল। মটুসি অবাক হয়ে ডাকল, কোথায় যাচ্ছ মাম্মা? চড়ুই কোনো কথা না বলেই দৌড়ে গিয়ে টেবিলের উপরে থাকা তার স্কুল ব্যাগটা নিয়ে এলো। ব্যাগের চেন খুলে ছোট্ট একটা খাতা বের করে একটা একটা করে পৃষ্ঠা উল্টাতে লাগলো। এরপর কাঙ্ক্ষিত পৃষ্ঠায় এসে মটুসির দিকে বাড়িয়ে দিল খাতাটা। এটা আমার বীর বন্ধুর নাম। খাতার মাঝখানে অক্ষরে খুবই কাঁচা হাতের লেখা, আজান বীর শিকদার। মটুসির চোখ গোল গোল করে তাকিয়ে আছে লেখাটার দিকে। কয়বার চোখ ঝাপটা দিয়ে আবারও দেখল, না ঠিকই আছে। তার মানে মনের অসম্ভব ভাবনাটা সত্যি প্রমাণিত হয়ে গেল। বীর শিকদার বংশের ছেলে। আজ তাদের বাড়িতে কেক নিয়ে গিয়েছিল সে। সব থেকে বড় কথা, তার পাপা মিস জেন্টালম্যানের কণ্ঠের উপর এক দফা ক্রাশ খেয়ে হয়েছে সে। মটুসি 2 হাতের মুখ ঢেকে নিল।
ইস কি লজ্জা! বীরের মা কোনোভাবেই এই খবর জেনে গেলে মৌ তোর মাথায় সবকটা চুল টেনে ছিঁড়বেন ওই ভদ্রমহিলা। তার সুদর্শন হাজবেন্ডটির কণ্ঠস্বরের উপর খাওয়া ক্রাশ তোর পেট কেটে বের করে আনবেন। সাবধান হ মটুসি, সাবধান। গল্প মটুসি, লেখনীতে ঋতেশ্বিনী মহাবিশ, পর্ব ১৩। বাড়ির বাহিরের বাগানের রাতে ডিনার করাতে ব্যস্ত হয়েছে। একটা পিকনিক পিকনিক ভাইব দিচ্ছে ব্যাপারটা। আশা সকলের কেকটা এনে রাখলো টেবিলের উপর। তারপর সবাইকে ডাকলো, গাইস এদিকে এসো, কেকটা কাটা হবে এখন। আশার কথা শুনে সবাই হুড়মুড় করে এসে জড়ো হলো টেবিলের কাছে। স্নেহা চোখ বড় বড় করে বলল, ওয়াও, চকলেট কেক! কী উপলক্ষে? স্নেহার কথা রেশ না কাটাতেই শুভ চট করে বলে উঠল, তোর বিয়ে উপলক্ষে। স্নেহা এবার বিরক্তিকর চোখ মুখ কুঁচকে রোজিনা বেগমের দিকে তাকিয়ে বলল, খালামণি, তোমার ছোট্ট ছেলেটাকে যত তাড়াতাড়ি পারো বিয়ে দিয়ে দাও, বুঝলি? তার বিয়ের পিনিক উঠেছে। বিয়ে ছাড়া আর কোনো কথা বের হয় না মুখ দিয়ে। রোজিনা বেগম মিকি গম্ভীর হয়ে বলল, বিয়ে তো দেব, কিন্তু বউকে খাওয়াবে কি মা? না পারত তো এখন আমাকে একটা ষাঁড় পুষতে হচ্ছে ঘরে, সাথে আবারও গাভীও বরণ করে আনতে বলছিস। 2 দিন পর সেই গোয়ালে গন্ডার গন্ডার বাছুর দিবে। এত খড়কুটো আর খাবার পাবো কোথায় আমি মা? ভদ্রমহিলা রসিকতা এক দফা হাসাহাসি রোল পড়ে গেল। তখনই হাসান বীর কোলে এসে উপস্থিত হলো সেখানে। ওকে চেয়ারের ওপর দাঁড় করিয়ে হাতে চক্ষু দড়িয়ে দিয়ে সকলে অ্যাটেনশন বলে উঠল, এই কেক হলো আমার বীর সোনার মাম্মার খোঁজা মিশন আরম্ভ করার উপলক্ষে। বীর বাবা, কেকটা কেটে আমাদের কাঙ্ক্ষিত মিশনের উদ্বোধনটা এবার করে দাও তো সোনা। বীর এত কিছু না বুঝি খুশি মনে কেক কাটল। সকলেই 1-2 পিস খেয়ে বেশ সুনাম করল কেকের। মোটামুটি এখান থেকে মটুসির কেকের একটা ভালোই রিভিউ এলো। নেহা তো বুড়াকের কাছে থেকে মটুসির পেজের লিঙ্কও শেয়ার করে নিয়ে রাখলো, যাতে সেও সময় করে অর্ডার করতে পারে। খাওয়া দাওয়া শেষে আজকের মূল আলোচনা নিয়ে বসলো সবাই। রুজিনা বেগম আর লামিয়া ছেলেমেয়েগুলো বীর নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। এসব খোলামেলা আলোচনায় তারা উপস্থিত থেকে অস্বস্তিতে ফেলতে চান না। বোরাকের সামনে মেয়েদের ছবি আর বায়োডার স্তূপ। না চাইতেও মেয়েগুলোর ছবিগুলো একটা টেনে দেখাতে হচ্ছে তাকে। তবে সে ভেবে পাচ্ছে না, মাত্র 2 দিনের মধ্যেই এতগুলো বায়োডাটা তার জড়ো করলো কিভাবে, তাও একজন সিঙ্গেল ফাদারের জন্য। সব মেয়ে তো একই কন্ডিশন এক্সপেক্ট করবে না। শেষমেশ বোরাক বলেই ফেলল, এতগুলো বায়োডাটা, এরা সকলেই আমার কন্ডিশন জানে তো, নাকি আমি যে সিঙ্গেল ফাদার তা না জানিয়ে নিয়ে এসেছিস? আসাদ বলল, সবাইকে সব জানিয়ে নিয়ে এসেছি ভাই, এত টেনশন নিতে হবে না তোকে। তোর কন্ডিশন জানার পরেও পাত্রীর বাবারা তোর কাছে কন্যা সম্পাদন করার জন্য সিরিয়ালে দাঁড়িয়ে আছে। শিকদার বাড়ি একমাত্র ছেলের কদর তো আর কম নয়। আশা এবার বোরাকের দিকে একটা ছবি এগিয়ে দিয়ে বলল, ভাইয়া এটা দেখো, আমাদের সবারই মোটামুটি পছন্দ হয়েছে। মেয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবই পারফেক্ট। বোরাক হাত বাড়িয়ে ছবিটা হাতে নিল। বেশ সুন্দরী এক তরুণীর ছবি। বোরাক এক নজর নিয়ে বলল, বয়স কত এ মেয়ের? জুয়েল বলল, প্রাইভেট ইউনিভার্সিটিতে অনার্স 3rd ইয়ারে পড়ে। তাহলে কতই বা হবে, বড়জোর 23-24। বোরাক বলল, আমার বয়স কত? আবয়া মনে মনে হিসাব করে বলল, 31 বছর 4 মাস 12 দিন। কেন ভাইয়া?
বোরাক এবার শান্ত দৃষ্টি কণ্ঠে বলল, তাহলে 28 থেকে 30 এই রেঞ্জের মধ্যে মেয়ের বয়স হতে পারে, কোনোভাবেই 28-এর নিচে যেন না হয়। হাসান বলল, এই বয়সের অবিবাহিতা মেয়ে পাওয়াটা হয়তো একটু বেশি টাফ হবে বোরাক, কেননা বাংলাদেশের অধিকাংশ মেয়েরাই 25-এর মধ্যে বিয়ে হয়ে যায়, আর যাদের পাওয়া যাবে তারা বেশিরভাগই হবে ডিভোর্সি, আর নয়তো তোমার কন্ডিশন মেনে নিবে না। ডিভোর্সি হলেও আমার কোনো সমস্যা নেই ভাইয়া, যদি তার ডিভোর্সের কারণটা যথার্থ হয়। আহামরি সুন্দরী হতে হবে না, বরং ব্যবহারিক রূপ যত কম ততই ভালো। জীবনসঙ্গী হিসেবে আমার কেবল একজন ম্যাচিউর বুঝদার কাউকে চাই, যে কেবল আবেগ নয়, আমার সিচুয়েশনও বুঝবে। হাসান মাথা দুলিয়ে সায় জানিয়ে বলল, না, তোমার যুক্তি ঠিক আছে। ইনম্যাচিওর মেয়েরা আবেগে হয়তো এখন তোমার কন্ডিশন মেনে নেবে, কিন্তু পরে দেখা যাবে সে তোমার বাস্তব পরিস্থিতি সাথে খাপ খাইয়ে নিতে পারছে না। আশা এবার স্বামীর উপর তিতিয়ে উঠল। হাসান, তুমি ভাইয়ার সাথে তাল মিলিয়ে নাও প্লিজ। আমাদের বাড়িতে ডিভোর্সি কোনো মেয়ে বউ হয়ে আসবে না। এর আগে এমন কিছু হয়নি, সামনেও হবে না। এখন ম্যাচিওর ইনম্যাচিওর যাই হোক না কেন, তাকে একেবারেই অবিবাহিতা হতে হবে, প্লাস আমাদের এবং ভাইয়ার সাথে মানানসই হতে হবে, ব্যাস। বোরাক শান্ত স্বরে বলল, আশা অন্যদিকে বিবেচনা করার আগেই তোর ভাই কি সেটা আগে বিবেচনা কর। I am not really not divorcee. I am also a single father. I have a child. এটা ভুলে যাস না। এই পর্যায়ে আরোয়া বেশ উৎসাহ নিয়ে টপ করে বলে বসল, তাহলে কয়রি আপু, আমার ভাবি কেমন হয়? আপু তো ভাইয়াকে অনেক আগে থেকেই পছন্দ করে, সব দিক দিয়েও পারফেক্ট। আশা চোখ রাঙিয়ে কিছু একটা ইশারা করে বলল, আরোয়া। আরোয়া উৎসাহিত মুখটা মুহূর্তেই চুপসে গিয়ে চুপ হয়ে গেল। মুহূর্তেই চঞ্চল পরিবেশটা কেমন নীরব শান্ত হয়ে উঠল। জুয়েল বলল, তাহলে তো এখানকার কোনো মেয়েই চলবে না, এরা সবাই লেস দ্যান ট্রেন্টলি। আসাদ বলল, বোরাক আরেকটু ভেবে দেখ, অনেক মেয়েই তো আছে বয়স কম হলেও তারা মানসিকভাবে পরিপক্ক হয়, তুই কথা বলে দেখ। তোরাই দেখ ভাই, আমার সব কিছু মিলে গেলে পরে আমাকে জানাস, এর আগে প্লিজ আমাকে এসবে জড়াস না। এমনিতেও মাথায় হাজারটা টেনশন নিয়ে ঘুরতে হয়। বোরাক আর বসল না, সবার থেকে বিদায় নিয়ে উঠে গিয়ে হাঁটা দিল সে। তবে প্রতিমধ্যেই কিছু একটা মনে হতেই ফিরে এসে সাফওয়ানকে উদ্দেশ্য করে বলল, সাফওয়ান, চোরাইকে একটা খোঁজ নিয়েছিলে? হ্যাঁ ভাই, একটু আগেই ফোন করেছিলাম, ব্যথা নেই তার। কথাটা শুনেই ফের ফিরে হাঁটা দিল বোরাক। আসাদ কৌতূহলী হয়ে জানতে চাইল, চড়ুইকে? সাফওয়ান বলল, বীরের ক্লাসে পড়ে একটা বাচ্চা মেয়ে, আজকে পেটে ব্যথা নিয়ে ও ওর মা ডাক্তারের কাছে এসেছিল। আমরাও তো বীরকে নিয়ে গিয়েছিলাম, তখনই দেখা হয়েছিল। বাচ্চাটা খুব আদরের আর মিশুক, ওইটুকু সময়ের মধ্যে ভাইয়ের সাথেও মিশে গিয়েছিল। আশা বলল, বীর চড়ুই পাখি করে যার কথা সবসময় বলে? হ্যাঁ, ওই চড়ুই, বীরের সাথে খুব ভাব। শুভ কথা ঘুরিয়ে নিয়ে বলল, আচ্ছা মূল টপিটা এসো, এখন কি করবে? এগুলো তো একটাও হলো না। আসাদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি আর? ঘটককে বলবো এখন একটা বুড়ি খুঁজে দিতে। আশা চট করে প্রতিবাদ করে বলল, একদম না, ভাইয়া যাই বলুক, বুড়ি ডিভোর্সি কিছুই চলবে না। 28 থেকে 30-এর মধ্যেই একটা অবিবাহিতা সুন্দরী মেয়ে খুঁজতে হবে। আমার ভাইয়া বুড়া নাকি, সে কত হ্যান্ডসাম, তার পাশে তো যাকে না তাকেই মানাবে না। সাথী বলল, আচ্ছা গ্রাম অঞ্চলে কোনো মেয়েরা তো মনে হয় একটু বেশি বুঝদার হয়। স্ত্রীর কথায় পিঠে জুয়েল বলল,
এখানে সমস্যা আছে সাথী। গ্রাম অঞ্চলের মেয়েরা আরও তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। দেখা যায় 28 বছরে তারা 2-3টা বাচ্চার মা হয়ে গিয়েছে। পর থেকেই বিরাট সমস্যায় পড়ে বাগরুদ্ধ হয়ে বসে আছে। এরই মাঝে নিহা আক্ষেপ করে বসল, বিগত 1 বছর ধরে কোনো বিয়েই খায় না। ভেবেছিলাম এবার বুড়াক ভাইয়াটার বিয়ে খেতে পারবো, কিন্তু হলো না। আমার মনটাই ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। পাশ থেকে স্নেহা পিঠে হাত বুলিয়ে দিয়ে সান্ত্বনা দিতে লাগলো, থাক আপু, কষ্ট পাস না। হৃদয় তো আমাদেরও ভেঙে চুরমার হয়ে গিয়েছে, তাতে কি আর আমাদের বোরাক বায়া দেখতে পাই? শালিদের আক্ষেপ শুনে হাসান মৃদু হেসে বলল, এসব কাজে সময় লাগবে শালিকারা, 1-2 দিনেই তো আর সম্ভব না, লম্বা সময়ের ব্যাপার। আবার হুট করেই কখন মিলে যাবে বুঝতেই পারবে না। তার উপর আমার সমন্দির বাবুর তো শর্তের শেষ নেই। সমন্ধি যা আছে তা বোন আবার আরও 1 ধাপ এগিয়ে। কোন হতভাগীর কপালে এমন দরজাত ননদ লেখা আছে কে জানে। আশা ভুরু কুচকিয়ে স্বামীর দিকে তাকিয়ে আছে। এই বুঝি ভুমা ফাটল। স্কুলে আজ মিটিং ডাকা হয়েছে, তার উপর কালকে চোরের অসুখ থেকে উঠল, আর আজকেই ওকে একা স্কুলে রেখে শোরুমে গিয়ে স্বস্তির পেত না মুটুসি। তাই আজকের দিনটা শোরুমে থেকে ছুটি নিয়েছে সে, যদিও ছুটি দিতে চায়নি, নানা টালবাহানা করতে হয়েছে এর জন্য। মুটুসিরা মাঝ রাস্তায় তখনই ব্যাগে থাকা তার ফোনটা বেজে উঠল। বাইকের গতি কমিয়ে তার রাস্তার একপাশে সাইড করল মুটুসি। ফোন বের করে দেখল, স্ক্রিনে আলিফের নাম। কল রিসিভ করতেই অপর প্রান্ত থেকে আলিফের কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো মো, কই আসস তুই? চড়ুইকে স্কুলে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে চড়ুইয়ের স্কুলের সামনে আসছি, বলেই আলিফ লাইনটা কেটে দিল। বাইকটা স্কুলের সামনে রাস্তায় উঠাতে গেটের পাশে দাঁড়িয়ে থাকা লম্বা চিকন চাকন গড়নের এক ছেলের দেখা মিলল। কালো একটা জ্যাকেট পরনে, জিপার খোলা বলে ভেতরের খয়েরি শার্টটা দেখা যাচ্ছে। গলায় মাফলার আলতো করে ফেলে রাখা, কাঁধে বড় একটা ট্রাভেলিং ব্যাগ, 2 হাতে জ্যাকেটের পকেটে ঢুকিয়ে ঠায় দাঁড়িয়ে আছে। আলিফকে দেখা মাত্রই চড়ুই তর্জনী নিয়ে উঠিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, মাম্মা দেখো, আলিফ মামা, ওই যে গেটের সামনে। মুটুসি হচকচিয়ে বলল, চড়ুই পাখি হাত নামাও, সাইড দিয়ে গাড়ি আসবে। মো বাইক সাইড করতে আলিফ দ্রুত পায়ে সেদিকে এগিয়ে গেল। একগাল হেসে বাইক থেকে চড়ুইকে কোলে তুলে নিল। আদরে ভঙ্গিতে গালও চুমু খেয়ে বলল, চড়ুই পাখি কেমন আছো? অসুখ ভালো হয়েছে? চড়ুই আলিফের গলা জড়িয়ে ধরে বলল, অসুখ তো কালকেই ভালো হয়েছে, তুমি কেমন আছো? তোমাকে অনেক দিন দেখি না। আলিফ চোখ পিটপিট করে চড়ুইকে জিজ্ঞাসা করল, আচ্ছা তাহলে চড়ুই পাখি আলিফ মামাকে মিস করে? হ্যাঁ মিস করি তো। আলিফ এবার আর চোখে মুটুসির দিকে তাকালো। সে ভাবনশীল দাঁড়িয়ে আছে। আলিফ চাপা একটা দীর্ঘশ্বাস ফেলে আবার চড়ুইয়ের দিকে তাকিয়ে হাসি মুখে জিজ্ঞাসা করল, চড়ুই পাখি কি খাবে? চড়ুই 2 দিক মাথা নাড়ালো, কিছু না, আমি তো নাস্তা করে এসেছি। তো কি হয়েছে, এখন মামার থেকে আবার খেতে হবে, কি খাবে লিস্ট করো তো। আলিফ সামনের দোকানটার দিকে এগিয়ে যেতে নিয়ে মুটুসি বাধা দিয়ে বলল, আরিফ, চড়ুইয়ের বাহিরের খাবার খাওয়া নিষেধ, ডাক্তারের মানা আছে। রাখ তো তুই তোর ডাক্তারের নিষেধতা, ডাক্তাররা বলেই একটু খেলে কিছু হবে না। চলো মাম্মা, চলো মামা। মুটুসিকে অপেক্ষা করে চড়ুইকে নিয়ে চলে গেল আলিফ। চড়ুইকে হাত ভর্তি চিপস চকলেট কিনে দিয়ে ফিরে এলো আলিফ। তা দেখে মুটুসি ভুরু কুচকে উঠল। কপাট রাগ দেখিয়ে বলল, তোকে বললাম চড়ুইয়ের এসব খাওয়া নিষেধ, আর তুই গোটা দোকানটায় কিনে দিয়েছিস ওকে।
আলিফ তার স্বভাবসুলভ ভঙ্গিতে হাত দুটো ছড়িয়ে দিয়ে হাসল। মোটুসি তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে শান্ত গলায় বলল, এই জন্যই বলি আবেগ দিয়ে জীবন চলে না। মুহূর্তেই আলিফের প্রসারিত চোখ দুটো চুপসে গেল। চোখে মুখে কেবল অন্ধকারে ছেয়ে উঠল তার। মোটুসি চোরের হাতে কেবল একটা চকলেট রেখে বাকি সবগুলো খাবার কেড়ে নিল। মায়ের কাণ্ড দেখে চোরের ঠোঁট উল্টিয়ে বলল, মাম্মা, এগুলো তো আমার মজা, তুমি কেড়ে নিলে কেন? মোটুসি খাবারগুলো নিজের টোট ব্যাগে ভরতে ভরতে দীর্ঘস্বরে বলল, আজকে ওটাই খাও, এগুলো আরও 2 দিন পর পর খাবে তুমি। তাহলে আরেকটা দাও, বীর বন্ধুকেও দেব, ওইখান থেকে অর্ধেক দিও। কিছুক্ষণ চুপ থেকে মোটুসি জিজ্ঞাসা করল, বাড়ি কবে গিয়েছিলি? পরশু। ভালো আছেন বাড়ির সবাই? আলহামদুলিল্লাহ ভালো। হলে তো মনে হয় যাসনি। না, এখন যাব। আচ্ছা আয় তাহলে, আমাদের যেতে হবে। চোরাইকে ক্লাসের ঘন্টার পরে যাবে। তুই শোরুমে যাবি না? না, আজকে ছুটি নিয়েছি, এখানেই থাকবো। আচ্ছা। আলিফ এবার চোরের সারা মুখে ছোট ছোট স্নেহর চুমু দিয়ে লাগলো। সেই মুহূর্তে বোরাকের গাড়ি তাদের পাশ ফিরে দীর্ঘগতিতে গ্যারেজের দিকে এগিয়ে গেল। গাড়িতে বাঁ দিকে বসে থাকা সাফওয়ান ও বোরাক উভয়ের দৃষ্টি এক পলকের জন্য আটকে গেল সুন্দর এই দৃশ্যটিতে। সাফওয়ান কৌতূহল সামলাতে না পেরে বোরাককে বলেই বসল, চোরের বাবা নাকি ভাই? হতে পারে। বোরাকের নির্লিপ্ত কণ্ঠস্বর, যেন এতে তার কোনো কিছুই যায় আসে না। সাফওয়ান বারবুক ভঙ্গিতে আবার বলল, কিন্তু দেখে তো মনে হচ্ছে চোরের বাবা একটু বেশি ইয়াং। ড্রাইভার গাড়ি পার্ক করলে গাড়ি থেকে নামার সময় হুট করে আজকের মিটিংয়ের কথা বোরাকের স্মরণে এলো। অগত দাসের সাফওয়ানের দিকে একটা ফাইল এগিয়ে দিয়ে বলল, সাফওয়ান, তোর একটা কাজ আছে। এখন অফিসে গিয়ে ম্যানেজারকে এই ফাইলটা দিয়ে বাসায় চলে যাবি। সাফওয়ান হাত বাড়িয়ে ফাইলটা নিল, তবে অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি অফিসে যাবে না ভাই? স্কুলে মিটিং আছে, ওটা শেষ করে যাব। তোকে আর এখন এখানে আসতে হবে না। একেবারে ছুটির আগে এসে বীরকে নিয়ে যাবি। তুমি তো অফিসে চলে যাবে, তাহলে বীর একা থাকবে? ড্রাইভার থাকবে। বীর এখন অনেকটাই সহজ হয়েছে, সমস্যা হবে না। তুই এখন বাসায় গিয়ে ভদ্র ছেলের মতো পড়তে বসবি। এবার ফার্স্ট ক্লাস না হলে বুঝাবো তোকে। সাফওয়ান মাথা চুলকাতে চুলকাতে বীরের দিকে তাকিয়ে বলল, থাকো চাচ্চু, ছুটির সময় দেখা হবে, টাটা। বীর হাত নেড়ে বলল, টাটা চাচ্চু। সাফওয়ান গাড়ি থেকে নামতে নিলে বোরাক বলল, নামছিস কেন? গাড়ি নিয়ে যা। না থাক ভাই, চাচা আবার যাবে আসবে, আমার একটা রিক্সা ধরেই চলে যাব। আলিফ চলে গেলে মোটুসি আর চোরে ক্লাসরুমের দিকে গিয়ে বসল। অল্প কিছুক্ষণের মধ্যেই বীরকে নিয়ে আগমন ঘটল সেখানে। চোরের পাশে বসেছিল মোটুসি। বীরকে দেখা মাত্রই সে উঠে দাঁড়িয়ে হাসি মুখে বলল, বীর, কেমন আছো বাবা? বীর আলতো কণ্ঠে বলল, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি বীর সোনা। মোটুসি নিজেই বীরকে আলতো করে ধরে ব্রেঞ্চে বসিয়ে দিল। বীর এবার চোরের দিকে ওকে জিজ্ঞাসা করল, চড়ুই পাখি, তোমার অসুখ ভালো হয়েছে? আমার অসুখ তো কালকেই ভালো হয়েছে বীর বন্ধু। বোরাক মুচকি হেসে মাথা বাড়িয়ে চোরের মাথায় হাত বুলিয়ে দিল। ভালো আছে? হাতে ব্যথা করছিল? চোরই ঘন ঘন মাথা নাড়িয়ে বলল, না, ব্যথা করছিল না, আমি ভালো আছি। তুমি কেমন আছো আঙ্কেল? পাশ থেকে মোটুসি মেয়েকে মৃদু শাসিয়ে বলল, চড়ুই পাখি, উনি তোমার বড় হন না, আপনি করে বলো। বোরাক এবার মোটুসির দিকে তাকিয়ে বলল, ইটস ওকে মিস, ছোটদের মুখে তুমি ডাকটাই ভালো মানায়। বোরাক চোরের সাথে গল্পে মগ্ন হলো।
দেখে মনে হচ্ছিল দুইজনেই বেশ সিরিয়াস কিছু আলোচনা করছে। মোটসি আর চোখে একবার তাকালো বোরাকের দিকে। কথায় আছে নিস্তব্ধ আর দুর্লভ জিনিসের প্রতি আগ্রহ বেশি থাকে। মোটসিও তেমনই খুব আগ্রহ নিয়ে বোরাকের আগাগোড়া পরখ করে লাগলো। লোকটা আজকালকের থেকে আলাদা দেখতে লাগছে। কালকের গেটআপ ছিল খুবই ক্যাজুয়াল, ব্যাগি জিন্স আর শার্ট আর উপরে সিলভেন জ্যাকেট, অথচ আজকে কোট প্যান্ট টাই মাথা থেকে পা অবধি সব কিছুই ফলমাল। মাথার চুলগুলো পর্যন্ত জেল দিয়ে সেট করানো, মুখে অল্প চাপদাড়ি, তার মাঝে থুতনির খাঁজটা অল্প বোঝা যাচ্ছে। উপরে ছোট্ট একটা লালচে আঁচিল আছে মানুষটার। শির দ্বারা টান টান করে বেশ অভিজাত্যের সাথে দাঁড়িয়ে হাসি মুখে চোরের সাথে কথা বলছে। মোটুসির এই আঙ্কেল থেকে একেবারে ছবির হিরো মতো লাগছে তাকে। বড়লোকেরা মনে হয় এমনই হয়, তাদের পোশাক আশাক চলাফেরা সব কিছুই ফিলিং একটা ভাইব থাকে, সব কিছুই টাকার কারসাজি। মোটুসি ধীরস্থির দৃষ্টি নামিয়ে নিল। হঠাৎ করেই অদ্ভুত একটা অস্বস্তির টের পেল সে। এখানে বসে থাকলে এই স্বস্তির বাড়বে বেকি কমবে না। তাই সে চড়ুইকে বলল, চড়ুই পাখি তুমি থাকো, আমি বাহিরে গিয়ে বসি। চড়ুই বোরাকের দিকে থেকে চোখ না সরিয়ে বেশ নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আচ্ছা আচ্ছা, আর কিছু না? মোটুসি মেয়ের কাছে কোনো পাত্তা না পেয়ে ভুরু কুঁচকাল। তবে চড়ুইয়ে তার দিকে কোনো মনোযোগই নেই, সব মনোযোগ সামনের লোকটার উপর। মোটুসি বিরক্ত, বড়লোকদের সাথে এত ভাব মারার কি আছে, তার মেয়েটাও হয়েছে না। সে টোট ব্যাগটা ঘাড় তুলে অসহায়ের মতো মুখ করে ঘুরে দাঁড়াতে পেছন থেকে বীর হাত টেনে ধরল। মোটুসি থমকালো, কৌতূহলী দৃষ্টিতে ফিরে তাকালো বীরের দিকে। বীর সরল চোখে আবদার করল, আমিও বাহিরে যাব, আমাকে নিয়ে যাবে তোমার সাথে? মোটুসি এবার চোখ তুলে বোরাকের দিকে তাকালো। বীরও তাকালো বাবার দিকে। বলল, পাপা, আমি চড়ুই পাখির মাম্মা আন্টির সাথে একটু বাহিরে যাব। বোরাক বলল, আমিও যাব পাপা, চলো। সাথে সাথে চড়ুই বলে উঠল, আঙ্কেল তোমার সাথে আমার গল্প শেষ হয়নি তো, যেও না, এখনও অনেক গল্প বাকি। মোটুসি মেয়ের দিকে কড়া চোখে তাকিয়ে বলল, চড়ুই পাখি, এটা কোনো কথা? আঙ্কেলের কাজ থাকতে পারে। না না, কাজ নেই। তবে বোরাক এবার হাত উঠিয়ে কবজিতে বাঁধা সিলভার ডায়ালের ঘড়িটার দিকে তাকালো। বীরদের ক্লাস শুরু হতে এখনো 10-12 মিনিটের মতো বাকি। বোরাক কবজি থেকে চোখ সরিয়ে মোটুসির দিকে তাকিয়ে বলল, মিস, আপনি কি ক্যাম্পাসের বাইরে কোথাও যাবেন? না, ভেতরেই মাঠেই বসবো। তাহলে বীর একটু খেয়াল রাখবেন প্লিজ। অবশ্যই। এসো বীর। মোটুসি হেসে বীরের হাত ধরে ক্লাস থেকে বেরিয়ে গেল। মোটুসি চলে গেলে চড়ে এবার বীরের সিটে সরে গিয়ে নিজের সিট ফাঁকা করে দিয়ে বোরাককে বলল, আঙ্কেল এখানে বসো। বোরাক ফেলল না চড়ুইয়ের আবদার। তাকে করে দেওয়া ছোট্ট জায়গাটি বসল কোনো মতে। খুশি খুশি চড়ুই মাথা উল্টিয়ে বোরাকের দিকে একগাল ভরে হাসল। তারপর আবার মেলে বসল তার গল্পের ঝুড়ি। অদ্ভুত অদ্ভুত সব তার গল্প। এই যেমন সকালে তারা কি নাস্তা করেছে তা খুব উৎসাহ নিয়ে একে অপরকে জিজ্ঞাসা করছে। আবার কি খাবার পছন্দ, কি করতে পছন্দ। অবশ্য চড়ুই এসব প্রশ্নের সূচনা করছে, বোরাক সেগুলো উত্তর করে এই একই প্রশ্ন পাল্টা চড়ুইকে করছে। এই পর্যায়ে চড়ুই জিজ্ঞাসা করল, আঙ্কেল তুমি কোথায় কাজ করো? আমি তো অফিসে কাজ করি মামুনি, অনেক বড় অফিস।
বোরাক এবার একটু ভাবুক ভঙ্গিতে বলল, বড়ই, কিন্তু অল্প বড়। ছোট্ট চড়ুই এবার অবুঝ গর্ব নিয়ে বলল, আমার মাম্মা ফ্রিজ টিভির অনেক বড় দোকানের কাজ করে। চড়ুইয়ের কথায় বোরাকের ধারণা হলো মুটুসি হয়তো কোনো ইলেকট্রনিক শোরুমের ওনার। মনে মনে মুটুসিকে নিয়ে সে একবার বিড়বিড় করল, আচ্ছা, বিজনেস ওম্যান। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন।